অ্যাজমা আমাদের খুব একটা পরিচিত রোগ। আমাদের পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ শ্বাসকষ্টে ভোগে এবং বাংলাদেশে প্রায় ১,১০,০০,০০০ মানুষ এই রোগে আক্রান্ত। তবে সুখের বিষয় হলো যে যারা অ্যাজমাকে সুন্দরভাবে বোঝেন, এটাকে ম্যানেজ করতে পারেন, তাদের জন্য এটা কোনো জীবনে কষ্টের কারণ সৃষ্টি হয় না বা দুর্বিষহ হয়ে ওঠে না। সিম্পলি ছোটোবেলা থেকেই যাদের একটু হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি এই প্রবলেমগুলো থাকে, তাদেরকে কমনলি আমরা সিম্পলি ঠান্ডা লাগা বলে থাকি এবং এটা এইরকম চিকিৎসা চলতে থাকে। কোনো এক সময় এসে তার শ্বাসকষ্ট হলো, তখন তাকে অ্যাজমা বলা হলো। ব্যাপারটা কিন্তু এইরকম না। তার শ্বাসকষ্ট যখন হলো তখন আমরা এটাকে বলবো অ্যাজমা অ্যাটাক বা আক্রমণ। সেটা একটা সাময়িক অল্প সময়ের জন্য আসতে পারে, এরপরে তার আক্রমণটা কেটে যাবে। কিন্তু তার এই যে একটা প্রবলেম, যেটা আমরা বললাম যে হাইপার রেসপন্সিভনেসের যে ফিচারগুলো, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, অ্যালার্জি, কাশি, এগুলো তার থেকেই যাবে এবং এটা লাইফ টাইম, মার পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই বিভিন্নভাবে এটা ম্যানিফেস্টেড হয় এবং শেষ জীবন পর্যন্ত থাকে। কিন্তু এই ডায়াগনোসিস নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের প্রবলেম। যখন শ্বাসকষ্ট কেউ আক্রান্ত হলো সিভিয়ারলি, তখন হয়তো প্রমাণিত হলো যে তার অ্যাজমা আছে। কিন্তু এটা অনেক আগে বোঝা যায় যদি আমরা এই হাইপার রেসপন্সিভনেসের ফিচারগুলোকে যদি আমরা অ্যাড্রেস করি এবং তার ফ্যামিলি হিস্ট্রি নিই এবং তাকে যদি আমরা সেইভাবে ম্যানেজ করি, তাহলে কিন্তু এটা অ্যাজমা ডায়াগনোসিসটা অনেক সহজে এবং আর্লি হয়ে যায় এবং সে কখনো বিপদে পড়ে না। অ্যাজমার চিকিৎসা মূলত আমরা দুটো জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি। যেহেতু এটা একটা অ্যালার্জিক প্রবলেম এবং যাদের অ্যাজমা আছে তাদের নাক, চোখ, ত্বক, শ্বাসনালী সংবেদনশীল। এই সংবেদনশীলতার কারণে তাদের যে প্রবলেমগুলো হয় সেটাকে অ্যাভয়েড করার উপায় হলো অ্যালার্জেনগুলোকে অ্যাভয়েড করা। এবং সারা পৃথিবীতে এই অ্যাজমা পেশেন্টগুলো যদি আমরা এই অ্যালার্জিগুলোকে আমরা ভাগ করি, সাধারণত আমরা কিছু কমন এবং কিছু আনকমন অ্যালার্জি পাই। মোস্ট কমন অ্যালার্জি হলো দুটোই, একটা হচ্ছে যে পোলেন আর একটা হচ্ছে মাইটস। মাইটসটা হচ্ছে একটা হাউস ডাস্ট মাইটস, আমাদের ঘরে থাকে এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই ঘরের মাইটসটাকে, তাহলে কিন্তু এই অ্যাজমা অ্যাটাক হয় না, অ্যাজমার সিমটমগুলো খুব একদমই কমে যায়। আর পোলেন আউটডোর এটা, এবং এটা সাধারণত শীত প্রধান দেশে আমরা বেশি পেয়ে থাকি, যেখানে মে, জুন এই 2 মাসটাতে পোলেন কাউন্ট ইজ ভেরি হাই। আমেরিকা, ইউরোপ, কানাডা, তখন তাদের আউটডোর অ্যাক্টিভিটিতে অ্যাটাক হয় বা তাদের সিমটম দেখা দেয়। কাজে এই সময়টাকে তাদের সতর্ক থাকতে হবে যাতে পোলেন এক্সপোজার না হয়। এছাড়া বিভিন্ন আদার্স যে অ্যালার্জেনগুলো, সেগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না। তারপরে যখন এই অ্যাভয়েডেন্সগুলো ঠিকমতো করতে পারা যায় না, তখন যে সমস্ত চিকিৎসাকে আমাদের নিয়মিত ওষুধগুলো ব্যবহার করার প্রয়োজন হয়, সেগুলো তাদের তখন প্রেসক্রাইব করতে হয়। তাহলে তার চেয়ে আমরা এই অ্যাজমার ক্ষেত্রে এই অ্যাভয়েডেন্স বা প্রিভেনশনটাকে বেশি গুরুত্ব দেব, তাহলে কিন্তু আমরা সহজে অ্যাজমাতে আক্রান্ত হব না। অনেকের ধারণা আছে হয়তো যে অ্যাজমা অনেক খাবারই অ্যাজমাতে রোগীদের খেতে পারবে না, তা ঠিক না। কিন্তু আমরা দেখতে পাই যে একই মানুষের একই ফ্যামিলির 2 জনের অ্যাজমা আছে, একজন এক একটা জিনিসের প্রতি অ্যালার্জেন আর একটা জিনিসের প্রতি অ্যালার্জেন। সেই জন্য আমরা যদি এইভাবে একটা ফিক্স করে দিই যে এগুলো অ্যালার্জি খাবার আপনারা খাবেন না, তাহলে এটা টোটালি রং। এই জন্য এটা বুঝতে হবে সে বিভিন্ন কিছুর প্রতি যেমন অ্যালার্জেন, কোনো খাদ্যবস্তুর প্রতি অ্যালার্জি থাকবে। সেটা এখন বেগুন, চিংড়ি মাছ, পুঁই শাক, ঢেঁড়স, কচুরলতি, এইভাবে বিভিন্ন কিছুর উপর থাকতে পারে। কিন্তু একজন যে বুঝতে পারবে যে এই জিনিসটাতে আমার অ্যালার্জি আছে, সে খাবারটা সে আবার খেয়ে দেখুক, সেকেন্ড টাইম বা থার্ড টাইম, তাহলে বোঝা যাবে যে তা আবার হচ্ছে কিনা, রিপিটেশন হয় যে কিনা। যদি রিপিট হয়, দেন উই কনফার্ম যে এটাতে অ্যালার্জি, সে অ্যাভয়েড করবে। আদারওয়াইজ সে কিন্তু সব কিছু খেতে পারবে। এটা হলো আমাদের অ্যাজমা পেশেন্টদের জন্য খাবার ব্যাপারে স্বাধীনতা, এবং নিজেই খুঁজে বের করতে হবে যে তার কোন জিনিসটার প্রতি সংবেদনশীলতা, সেটাকে অ্যাভয়েড করবে।